নমস্কার। আজকের গল্পে আপনাদের স্বাগত। যদি গল্পটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা, এই মাসে এক্সাম ফিটা দিতে হবে, তোমাকে তো আগেই বলেছি, এখনো তো দিলে না। রোহন বলল। কাল বললেই কি আজ হয় বাবা? তবে 2-1 দিন মধ্যেই জোগাড় করে দেব। মা, আমার একটা ল্যাপটপ লাগবে, কতদিন ধরে তোমাকে বলছি। মেয়ে চুমকি বলে ওঠে। সব হবে মা। ছেলে মেয়ে দুজনকেই আশ্বস্ত করে কনক। এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা। কত স্বপ্ন তার 2 ছেলে মেয়েকে নিয়ে, যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে। ওদের জন্যই তো গর্ব হয়। ভাতের ফ্যানটা গালিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক, সেরে ফেলে রাতের রান্না, খেয়ে বিছানায় শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা। গরিবের মেয়ে কনক, 3 দাদার পর একমাত্র বোন সে। তাই হতদরিদ্র পরিবার হলেও কনকের বাবা রামদুলাল বাবু সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মাহারা মেয়েটাকে। গোপালের সাথে সম্বন্ধ হয় কনকের। রাজমিস্ত্রির কাজ করে সে, বাবা মায়ের একমাত্র সন্তান। মোটামুটি ভালোভাবেই সংসার চলে যায় তাদের। কনকের বাবার শান্ত স্বভাবের গোপালকে খুব পছন্দ হয়েছিল, তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেয় কনক। বিয়ে করে শ্বশুর বাড়িতে এলো কনক। শাশুড়ির মাতৃস্নেহ আর স্বামীর সঙ্গে ভালোই কাটছিল কনকের দিনগুলো। অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাঁধেই নিল সে। পাকা গৃহিণীর মতো সংসার পাতল সে স্বামী, শ্বশুর, শাশুড়ি নিয়ে। গোপাল খুব ভদ্র স্বভাবের ছেলে, আস্তে কথা বলে, সবাইকে সম্মান করে, কারোর সাথে বিবাদ নেই তার। পাড়ার সবাই ভালোবাসে গোপালকে। গোপাল সারাদিন খেটে সবসময় চেষ্টা করে তার পরিবারকে সুখে রাখার। কনকও সাধ্যমতো চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখার। বছর ঘুরতে না ঘুরতেই কনকের কোল জুড়ে এলো চাঁদপানা ছেলে। আদর করে গোপাল নাম রাখলো রোহন। গোপালের মা তো নাতিকে নামাই না কোল থেকে। রোহন বড় হতে থাকলো। 2 বছর পর কনকের কোল জুড়ে চুমকি এলো। গোপাল নিজে অভাবের জন্য বেশি লেখাপড়া করতে পারেনি, তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েরা অনেক লেখাপড়া করবে, 10-এর একজন হবে। এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে। কনকও সাথ দিত। ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারবে, না জানাগুলোকে জানবে। 5 বছর বয়সে রোহনকে ভর্তি করেছিল মফস্বলের এক নামজাদা স্কুলে। অনেক স্বপ্ন তো তাকে ঘিরে। যখন রোহন স্কুলে ইউনিফর্ম, পায়ে বুট, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, মন ভরে যায় ওদের। রোহন চুমকির লেখাপড়ার খুব মনোযোগ। চুমকিকে কনক নিজেই পড়ায়, আর রোহনের জন্য বাড়িতে মাস্টারমশাই আসেন। মাঝে মাঝে কনক বলে, সারাদিন এত পরিশ্রম করছো, তাও সংসারটা টানতে হিমশিম খাচ্ছ। চুমকি বড় হলে আরো খরচ বাড়বে, আরো টাকার দরকার হবে। গোপাল কনককে বলে, চিন্তা করো না, যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করাবই। কনক আজকাল বিড়ি বাঁধে, হাতের কাজও করে, শাশুড়িও সাহায্য করে কনককে। কিন্তু ঈশ্বর বোধ হয় সবটা এত ভালোভাবে ভাবেননি। কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া। উঁচু বাড়ির প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল। একরাশ স্বপ্ন বুকে নিয়েই আহাকারে পড়ে গেল সংসার। শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন। কি করবে এখন কনক সন্তান সংসারকে নিয়ে? ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে একা, দিগ্ভ্রান্ত একাকী এক পথিক। গোপালের মৃত্যুর সমস্ত নিয়মকানুন মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হলো, কিন্তু এবার দুমুঠো খাবার জুটবে কি করে? কোথা থেকে কনক 5 জনের খাওয়া জোটাবে? ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ হলো, টিউশন মাস্টারের আসা বন্ধ হলো, বিছানায় শয্যাশায়ী শ্বশুর, শাশুড়ি হাই প্রেশার, সুগার। কি করে এই মানুষগুলোকে ভালো রাখবে এখন? দিনের পর দিন আতপেটা খেয়ে, কখনো না খেয়ে দিন কাটতে লাগলো কনকের পরিবারে। খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা। কনক পাগলের মতো ছুটতে থাকে কাজের জন্য, হাতে পায়ে ধরে সবার। কিন্তু অশিক্ষিত কনককে কে দেবে কাজ? কে বিশ্বাস করবে ওকে? শেষে কনক মানুষের বাড়ি বাড়ি গিয়ে আকুতি মিনতি করলো একটা কাজের জন্য, কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না। 3-4 দিন শুধু জল খেয়ে কাটলো কনকের। শরীর যেন দুর্বল হয়ে আসছে, শক্তি নেই উঠে দাঁড়াবার। কিন্তু থামলে তো চলবে না, বাচ্চা দুটোকে বাঁচাতে হবে। বৃদ্ধা বাবা অসুস্থ, 3 দাদা দিনমজুরের কাজ করে, নিজেদের সংসার নিয়েই হিমশিম খায় তারা। ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবাকে হাত পাততে হয় সেই ছেলেদের কাছে। তাহলে কনক কোথায় যাবে এখন? একদিন বিকেলে শিবু কনকের সাথে দেখা করতে এলো। শিবু পাড়ার মস্তান গোছের
কম বয়সী ছোকরা। সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে। এখনো শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে কনকও অবাক হলো। বৌদি, তোমার বাচ্চা আর সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে। যদি রাজি থাকো তো কালই আমার সাথে শহরে চলো। রাতে বিছানায় শুয়ে শুয়ে চোখ থেকে অনবরত জল ঝরতে লাগলো কনকের। গোপালের সেই আশাভরা মুখটা ভেসে উঠল কনকের সামনে। পাশে বাচ্চাগুলো ছটফট করছে খিদের জ্বালায়। খালি পেটে ঘুম কি আর আসে? মনকে শক্ত করলো কনক। পরের দিন শিবুর সাথে দেখা করলো। শিবু তাকে সকালের ট্রেনেই শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছালো এক নিষিদ্ধ পল্লীতে। সেখানকার মালিক মালতী মাসির সাথে আগেই কথা হয়েছিল শিবুর। কনককে দেখে মালতী মাসি বলল, বাহ, চেহারা তো বেশ খাসা দেখছি। দু বাচ্চার মা বোঝাই দেয়। শিবু তার কমিশন পেল। সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে। বলল, যাওয়ার সময় বাচ্চাদের খাবার নিয়ে যেও বৌদি। এই দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি, সবাই শুধু মজা দেখবে, কারো কথায় কখনো কান দেবে না। তোমার এই পাপ রাস্তায় আমি এনেছি, অন্যায় করেছি, কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো। শিবুর হাত ধরে কনক বলল, ভাই, কাউকে বলো না এই কথা। শিবু বলল, খারাপ মানুষ আমি ঠিকই, কিন্তু বিশ্বাস রাখতে পারো, কেউ জানবে না এ কথা। শিবু কথা রেখেছে, কাউকে জানায়নি এসব কথা। পাড়ার লোকে কথা শোনাতে ছাড়েনি মোটেও। তারা তো অবাক, কে দিল কাজ। কনক কারো কথায় উত্তর দেয় না। রোজ ভোরের ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লীতে। শরীর দিয়ে মন জোগায় বাবুদের। রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতী মাসি টাকা তুলে দেয় কনকের হাতে। কনক নামে ওখানকার কেউ চেনে না তাকে। ওকে সবাই ডাকে চম্পা বলেই। কখনো কখনো রাতে শরীর বিকিয়ে রোজগার করতে হয় কনককে। সেদিন আর বাড়ি ফেরা হয় না। বাড়িতে বলে যায়, আজ একটু বেশি কাজ পড়ে গেছে। কনক কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি। ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়েছে অনেক, ভালো স্কুলে পড়িয়েছে, বাড়িতে মাস্টার মশাই এসেছে পড়ানোর জন্য। শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পূর্ণ করেছে। অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে, ওষুধ, ডাক্তার, সব কিছু। কোনো সময় যেন তার মনে হয় না তার ছেলে থাকলে হয়তো একটু বেশিই করত। পাড়ার লোকেরা বড়ই চিন্তা, কি করে এত টাকা পাচ্ছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে, এর উৎস খোঁজে তারা। কনক কারো কথায় উত্তর দেয় না। কনকের পোশাক আশাক নিয়েও কথা বলে তারা। বহু বছর ধরে কনক ওই নিষিদ্ধ পল্লীর সদস্য। বাধা ধরা বহু কাস্টমার আসে তার, কিন্তু বয়স বেড়েছে, শরীর আর সায় দেয় না। তাই কুচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যায় না। দিন দিন ছেলে মেয়ের চাহিদা বাড়ছে, তা এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আয়ও কমেছে। কনকের আশা তার ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়ে দিয়ে একটু শান্তির ঘুম ঘুমাবে। রোহন ও চুমকি দুজনেই কলেজে পড়ে। রোহন বলেছে গ্রাজুয়েশনটা শেষ হলেই চাকরির চেষ্টা করবে। সেই দিনটা দেখার জন্যই অপেক্ষায় থাকে কনক। আজকাল কনক দেখে রোহনের কিছু বন্ধু হয়েছে। ছেলেগুলোকে সুবিধার মনে হচ্ছে না কনকের। কলেজের উন্মুক্ত জীবন, খারাপ সঙ্গে পড়ে যায় রোহন। কিছু বন্ধুর পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহন পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায়, যেখানে কনকের আসা যাওয়া গত 15 বছর ধরে। আরে আরে, এ যে খোকাবাবু দেখছি। মালতী মাসি হাসিতে ফেটে পড়ল। স্কুলে পড়ো বুঝি? তা কাছে কত মাল আছে? রোহন পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে, যেটা কনক ওকে দিয়েছিল বই কেনার জন্য। ওরে কালিয়া, ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে। যাও খোকাবাবু, খাসা মস্তি হবে তোমার। কনক জানালা দিয়ে সবই দেখছিল। বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আর পারছে না সহ্য করতে। পাশের ঘরে পিঙ্কিকে বলল, যা তো মাসির কাছ থেকে আজকের পাওনাটা নিয়ে আয়। মাসি গজগজ করতে লাগলো, খদ্দের আসতে না আসতেই টাকা চাই। আসলে কনকের খুব দরকার ছিল 5000 টাকার। তাই মালতী মাসিকে বলে রেখেছিল যে কোনো খদ্দের এলেই সে রাজি। তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফিস জমা করতে হবে। রোহন ঘরে ঢুকলো। ঢুকেই হতবম্ব সে। দেখলো তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা। কনক বলল, আয় বাবা, বস।
রোহনের সারা শরীর কাঁপছে তখন। কনক ছেলের হাতে 5,000 টাকাটা দিয়ে বলল, তোর মায়ের শরীর বেচা টাকা বাবা, পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না? রোহন আর সহ্য করতে পারল না, ছুটে বেরিয়ে পড়ল সেখান থেকে। মালতী মাসি চিৎকার করে উঠল, ওরে ওভাবে পালাচ্ছে কেন ছেলেটা? বুড়ি হয়েছিস চম্পা, আর তোর দ্বারা কিছু হবে না। এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করিস না, আমার ভাত কাড়িস না। মাসি, আজ আমি ক্লান্ত, আজ আর নয় মাসি, একটু ঘুমোবো আমি। বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারেনি রোহন, যন্ত্রণায় যেন কুড়ে করে খাচ্ছে তাকে। সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা, নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। সকাল হতেই ফোনটা বেজে উঠল ওর। নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে। কনক কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, টিভিতে দেখাচ্ছে, খবরের কাগজেও হয়তো কাল দেবে। পাড়ার লোক ছিছি করতে লাগলো, নানান কটূক্তি করতে লাগলো। অনেকে বলল ওই বেশ্যা মেয়ের শরীর এ পাড়ায় যেন না আসে। পোস্টমর্টমের পর তার মায়ের দেহ আনলো রোহন, পাড়ার লোকেরা আপত্তি তোয়াক্কা না করে। অনেকে এসেছে দেখতে, কেউ কেউ দূর থেকে রহস্য করে সান্ত্বনা দিচ্ছে, আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য। কনকের মেয়ে চুমকি আর শাশুড়ির চোখে জল। এই মেয়ে ছেলের জন্যই বদনাম হয়ে গেল পুরো পাড়ার। তাই তো বলি, বুড়ো বয়সে এত সাজের ঘটা কিসের? পেটে বিদ্যে নেই, মায়ের আবার ছেলে মেয়েদের কলেজে পড়ানো। এরকম নানা কটূক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্য থেকে। আর থাকতে পারল না রোহন, চেঁচিয়ে বলল, হ্যাঁ আমার মা বেশ্যা, পতিতা। কিন্তু এই মা না থাকলে যে আমরা বাঁচতাম না। যখন খিদের জ্বালায় ছটফট করেছি, আমরা দুটো ভাত কেউ দিয়েছো তোমরা? সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে? করনি তো। এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি, শিক্ষিত হয়েছি, মাথার উপর একটা ছাদ পেয়েছি। তোমাদের কাউকে চাই না, কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করার। যাও সবাই, আমি আমার এই বেশ্যা মায়ের, পতিতা মায়ের জন্যই গর্বিত।